আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ এক বিবৃতিতে সরকারকে এসব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এরপর জানাবো ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। এদিকে শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক। এদিকে আলোচিত সেই কৃষি কর্মকর্তা বদলি, কৃষকের ভাতার টাকা নিয়ে অনিয়ম আর উপকরণ না দিয়ে অর্থ লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় একের পর এক খবরের শিরোনাম হয়েছিলেন নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক। তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফায় তদন্তে নামে কৃষি প্রশাসনের পরই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাকে পদ অবনতি দেওয়া হয়েছে। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না বললেন বিএনপি নেতা খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, সব চিন্তাভাবনা বাদ দেন, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ায় 24 লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি। মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় 24 লাখ কর্মী নিয়োগ করবে, এরকম একটি খবরে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন বলছে 24 লাখ কলিং ভিসার খবরটি পুরোপুরি সঠিক নয়। এ বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য নিশ্চিত করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের সরকারকে এসব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এবং একাধিক ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের সিনিয়র নেতারা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত 21শে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি অজ্ঞাতনামা এনজিওর ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন। ভারতের গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা দলটির ক্রমবর্ধমান তৎপরতা প্রমাণ বহন করে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনাকে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট অবমাননা হিসেবে বিবেচিত করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশের মধ্যে জনরোষের সৃষ্টি করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সে দেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সদস্যের দ্বারা ভারতীয় ভূখণ্ডে দেশবিরোধী কার্যকলাপের বিষয়ে অবগত নয় এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারতে বসে কেউ ষড়যন্ত্র করে এ ব্যাপারে ভারত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে দাবি করেছে সেটি সত্য না, এমনটাই জানিয়েছে ভারত।
ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। আজ ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। প্যানেলের ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান জিএস পদে, কবি জসিমউদ্দিন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় ৭১ হলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। সম্পাদক পদের যারা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফটেরিয়া বিষয়ক সম্পাদক যেমন ফারিয়া ইসলাম, মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান, সদস্য পদে যারা রয়েছেন জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাইদ হাসান, হাসিবুর রহমান, সাকিব মোহাম্মদ, শামীম রানা, ইয়াসিন আরাফাত, আলিফ, মুনিম হাসান অরূপ, রঞ্জন রায়, শোয়েব ইসলাম অমি, মেহেরুন্নিসা কেয়া, ইবদুল আহমেদ, শামসুল হক আনান ও নিত্যানন্দ পাল। তারা সবাই একসঙ্গে ডাকসুর বিএনপির প্যানেল ঘোষণা করেছেন এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে। শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক। শিমুল বিশ্বাসের ছেলে নিপুণ বিশ্বাস জানান, তার বাবা পাবনা থেকে ঢাকা আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল মালেকের অধীনে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বিষয়ে আরও জানানো হয়েছে যে তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ। দলের দুর্দিনে এই নেতা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে তিনি বিএনপির হয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপির নেতৃত্ববৃন্দেরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন আগামীতে তাদের দল যেন নির্বাচনে ক্ষমতায় আসতে পারে, যেন বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে, যেটা বিএনপির জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে দেশে নেই, তার অবর্তমানে নেতাকর্মীরা অনেক কঠোর পরিশ্রম করছে। আলোচিত সেই কৃষি কর্মকর্তার বদলি। কৃষকের ভাতার টাকা নিয়ে অনিয়ম আর উপকরণ না দিয়ে অর্থ লুটপাট, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতায় একের পর এক খবরের শিরোনাম হয়েছিলেন নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক। তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফায় তদন্তে নামে কৃষি প্রশাসন। তদন্ত শেষে আলোচিত এই কৃষি কর্মকর্তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার পদে পদ অবনতি দিয়ে বদলির আদেশ দিয়েছে কৃষি বিভাগ। দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, ইভা মল্লিকের গ্রেড ৬, এটা ঠিকই আছে, অফিসিয়ালি এটাকে পদ অবনতি বলা যাবে না, তবে তাকে উপজেলা কৃষি অফিসারের অধীনে কাজ করতে হবে। জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও বলা হয়েছে, আগামী ২৭শে অগস্ট বর্তমান কর্মস্থল থেকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় পরদিন ২৮ অগস্ট থেকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। এর আগে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে চরম অব্যবস্থাপনা সহ কৃষকদের সেশনের প্রাপ্য নাস্তা ও সম্মানী বাবদ পাওনা টাকা নিয়ে ৯/৬-এর অভিযোগ ওঠে। নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হয় তীব্র সমালোচনা। তাকে নিয়ে জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বরাবর অভিযোগ দেন সার্ভিস ডিলার শেখ জামিল আহমেদ। বিষয়টি কয়েক দফায় তদন্ত করেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। ইভা ২০২৩ সালের ১৭ মে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পদে যোগদান করেন। নাম প্রকাশ না করার সত্ত্বে একাধিক উপসহকারী কৃষি কর্মকর্তা কালবেলাকে বলেছেন, কালিয়া উপজেলার কৃষি উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল ওই কর্মকর্তার জন্য, এখন আবার ঠিক হয়ে যাবে আশা করা হচ্ছে।